নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নাগরিকত্ব সম্পর্কে কিছু কথা বলবো। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন পর্ব ভাগ করে নাগরিকত্ব সম্পর্কে কিছু কথা আমরা বলেছি, আজকেও বলবো। আজকে আমাদের এই যে পর্ব, সেই পর্বের আজকে হলো 6ষ্ঠ পর্ব। আজকের পর্বটাই আমরা চেষ্টা করব শেষ পর্ব হিসেবে এই নাগরিকত্বের আলোচনা এখনকার মতো একটা পর্যায়ে আমরা শেষ করব। একটা কথা বাজারে খুব চালু হয়ে গেছে, সবাই বিশ্বাস করছেন, সেটা হলো খুব শীঘ্র, মানে একেবারে এই মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়তো K-19 তার রুলস প্রকাশ হয়ে যাবে। এইটা শাসক পার্টির পক্ষ থেকেও বলা হচ্ছে এবং মানুষ এটা বিশ্বাস করছেন। আমিও মনে করি যে কাল লাগু হবে বলতে K-19 যে রুলস সেগুলো ঘোষণা করা হবে। অনেকদিন থেকেই বলছিলাম যে ইলেকশনের আগে আগে হয়তো তারা করতে পারে। এখন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা তারা ঘোষণা করে দেবে। এই ঘোষণা করার একটা কারণ আমার মনে হচ্ছে যে আসামের ক্ষেত্রে আসাম সরকার তার পুরো পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রস্তুত হয়ে থাকবার জন্য 10 তারিখ থেকে। মানে তাদের কাঁদানে গ্যাস, তাদের গাড়ি ঘোড়া, তাদের স্পেশাল বাহিনীগুলো, পুলিশের সমস্ত ছুটি বাতিল করা ইত্যাদি ইত্যাদি তারা ঘোষণা করেছে। এই ঘোষণা দেখে মনে হচ্ছে হয়তো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই K-19 রুলস প্রকাশিত হতে পারে। আসামের ক্ষেত্রে আপনারা জানেন সেখানে বিজেপির গভর্নমেন্ট রাজ্যে, কিন্তু সেখানকার মানুষ, অসমিয়ারা, তাদের অনেকগুলো সংগঠন তারা এই K-19 বিরোধিতা করছে। আসলে তাদের বক্তব্য হচ্ছে যে বাঙালিদের এই K-19 হলে অনেকটা সুবিধা হয়ে যাবে। বাঙালি খেদাও আন্দোলন যে উগ্র অসমিয়ারা দীর্ঘদিন ধরে করে আসছে, বাঙালিদের বিরুদ্ধে নানা কালা কানুন, আইন কানুন তৈরি করার কথা বলছে, তারা মনে করছে যে এইটা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এইটা একটা বিষয় সেখানে আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যেটা বিজেপি এতদিন ধরে বলছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার লাগু করার বিরুদ্ধে, নিশ্চিতভাবেই এই সরকার লাগু করার পক্ষে নয়। বরাবরই তারা বলেছে আমরা এটা চাই না, এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওখানে আসাম গভর্নমেন্টের যেটা করতে হয়েছে, মনে হয় ওয়েস্ট বেঙ্গলের অবস্থাটা তা নয়, বরং ঠিক উল্টো। এখানে গভর্নমেন্ট হয়তো চাইছে না, কিন্তু বহু মানুষ চাইছে যে K-19 রুলস প্রকাশ হোক, K-19 অনুযায়ী মানুষ নাগরিকত্ব পাক। আসলে এই যে K-19 অনুযায়ী মানুষ নাগরিকত্ব পাক, যারা চাইছে, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে K-19 রুলস প্রকাশ হবে আর তারা নাগরিকত্ব পাবেন বা নাগরিক হয়ে যাবেন,
এইটার মধ্যে কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা, তার মধ্যে আর যেটা বাস্তবত যেটা ঘটবে তার মধ্যে অনেক ফারাক। আমরা এই কয়দিন যে আলোচনা করছি তার মধ্যে এই বিষয়গুলো নিয়ে নানান রকমের প্রশ্ন ছাড়াও, লাগু হবে কি হবে না ইত্যাদি, এটা ছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন খুব বারবার সামনে আসছে, মন্তব্য করছেন, লোকে টেলিফোন করে জিজ্ঞেস করছেন। সেগুলো হলো, বলছেন বাকবিতণ্ডা হচ্ছে যে K-19 নাগরিকত্ব দেওয়ার আইন, কেউ বলছে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন। আসলে এটা কি, এটা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। অনেকে বলছেন যে যারা এখনও বাংলাদেশে যে হিন্দুরা আছেন, এটা বাংলাদেশ থেকেও অনেকে মন্তব্য করেছেন, তারা বলছেন যে বর্ডারটা কি খোলা রাখা যায় না, কোনো সীমারেখা না করে এরকম কোনো আইন করা যায় কি না, যে মানুষ যখনই আসবেন তখনই যেন তারা নাগরিক হতে পারেন, মানে ওখানকার হিন্দুরা যখন আসবেন, এরকমও কথা অনেকে বলছেন। মানে এটা তারা তাদের হৃদয় থেকে বলছেন, মন থেকে বলছেন। এটা নিয়েও দু চার কথা আমাদের আলোচনা করা উচিত। কেউ কেউ বলছেন বৃত্তিবর্ষটা 2022-24 এরকম একটা বৃত্তিবর্ষ করা যায় কি না, তাহলে মানুষের মানে অনেক মানুষ যারা দেরিতে এসছেন তাদেরও সুবিধা হয়। এটা অনেকে প্রশ্নগুলো বলছেন যে তাদের সমস্যা কি, এরকম একটা দাবি জানাতে। অনেকে বলছেন যে আমি তো অনেক আগে এসেছি, আমাদের পরিবার জমি কিনেছি, এখানে ভোটার কার্ডে আমাদের নাম উঠেছে, পরিবার এখানে আছে, তারপরেও হয়তো পরিবারের একজন বা দুজনকে বারবার যাতায়াত করতে হয়েছে, কারণ সেখানকার কিছু জমি জমা ইত্যাদি সেটা রয়েছে। ফলে এই যে আমরা এসেছি আসলে হয়তো 2000 সালে, 2005-10 এমন একটা সময়ে, কিন্তু শেষ পর্যন্ত আমরা হয়তো 2015-20 একেবারে সব গুটিয়ে নিয়ে চলে এসেছি। তাহলে আমরা যে এসেছি ভারতে, কোন সালে এসেছি, এইটা কোন সালটাকে ধরবে গভর্নমেন্ট বা আইন যে আমরা এই সালে এখানে এসেছি, সেই অনেক আগে এসেছি সেইটা ধরবে, না একেবারে শেষে যখন এসেছি সেই সময়টাকে ধরবে? এরকম প্রশ্ন অনেকে করেছেন। যারা আধার কার্ড যাদের নিষ্ক্রিয় হয়ে গেছিল আবার সক্রিয় হয়ে গেছে, এখন অনেকে বলছেন যে যাক, ঝামেলাটা মিটে গেল। আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে এটা কি মিটে গেল, না এটা নিয়ে আবার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে করেছেন। একই সঙ্গে কেউ কেউ প্রশ্ন করেছেন, দেখবেন আমি একটা ভিডিও করেছিলাম যে ভোটার কার্ড বাতিল করার জন্য নোটিশ এসেছে, যে বিডিও অফিসে গিয়ে কাগজপত্র নিয়ে দেখা করতে হবে, নাহলে ভোটার কার্ড বাতিল হবে। এইটা শেষ পর্যন্ত কি হলো? অন্যান্য আরও কোনো জায়গায় এগুলো এরকম নোটিশ এসেছে কিনা, এইসব নানা প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা এইসব নিয়ে দু চারটে কথা আমরা বলবো। আমি শুরুতে একটুখানি বলি যে দেখুন, আমরা এই যে আলোচনা করি নাগরিকত্ব আইন নিয়ে, আমরা যেমন বলছি যে K-19 নাগরিকত্ব হবে না, আমরা এইটা তো হাত গুনিয়ে বলছি না। আমরা এটা বলছি মোদি গভর্নমেন্ট এ পর্যন্ত যে সমস্ত কথা বলেছে সেই কথার উপর ভিত্তি করে, যে সমস্ত কথা বলেছে না, যে সমস্ত ডকুমেন্ট তারা বের করেছে, লিখেছে, আমরা তার উপর ভিত্তি করে এই কথাগুলো বলেছি। তো আমরা বলেছি যে এইটা নিয়ে এই K-19 বা Cap-16, যেটা Cap-16টাই K-19 হয়েছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে। সেখানে গভর্নমেন্ট তার যে মনোভাব, যে পদ্ধতি প্রকরণ বলেছেন, তার থেকে আমরা বলেছি যে নাগরিকত্ব পাবে না। মানে সেখানে তারা বলেছে প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশ থেকে এসেছেন, প্রমাণ করতে হবে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছেন, প্রমাণ করতে হবে ধর্মীয় নির্যাতন
বা নির্যাতনের আশঙ্কায় এসেছেন, এইগুলো তারা বলেছেন। তারা সেখানে বলেছেন যে এসেই যারা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের নাম লেখায়নি তারা নাগরিকত্ব পাবে না। যদি কেউ আবেদন করে সেটা বাংলাদেশে র এবং অন্যান্য এজেন্সিগুলো তার দাবির সত্যতা যে আসলে তিনি ধর্মীয় নির্যাতনের জন্য এসছেন বা তার ভয়ে এসছেন বা অন্য কোনো কারণে শুধু লিখে দিলেই হবে না, সেটা এনকোয়ারি হবে। এবং তার যে পদ্ধতি, এই যে সব কথা মোদি গভর্নমেন্টের আইন মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ দপ্তর, বিদেশ মন্ত্রক যেটা বলেছে জেপিসিতে, আমরা তার ভিত্তিতে এটা বলেছি। এখন ধরুন এবারে রুলস বেরোবে, এবারে রুলসে যদি আরও নতুন নতুন কথা যদি বলে, আরও সহজ সরল করার কথা যদি বলে, কি বলবে কি বলবে না এটা আমরা এখনও জানি না। এটা বিভিন্ন বিজেপি নেতারা বলছেন অনেক সরল হবে। অনেকটা সরল যদি হয় তাতে নাগরিকত্ব পাওয়া যাবে কিনা, কতটা কঠিন হবে, কি কি সমস্যা হতে পারে, সেটা আমরা এই রুলসটা দেখলে বুঝতে পারবো। কিন্তু আমরা বলেছি যে রুলসটা সাধারণত হয়, নিয়ম যেটা সেটা আইনের চৌহদ্দির মধ্যেই হয়, তার বাইরে হয় না। যে জায়গা থেকে বলছি যে এই আইনে নাগরিকত্ব হবে না, তবুও আমরা রুলসটা দেখার পরে আমরা এরপরে আবারও আলোচনা করব কি হতে যাচ্ছে, সে সমস্তগুলো আমরা আলোচনা এরপরে আবার করব। আগে রুলসটা বেরিয়ে আসুক, রুলটা বেরো। তবে আমরা যে বলেছিলাম যে 4 বছর 5 বছর এরা রুলস বের করেনি, তার কারণ কি? তার কারণ আমরা বলেছিলাম যে করলে এতদিনে মানুষ বুঝে যেত। আমি যে কথাগুলো বলছি যে এই আইনে নাগরিকত্ব হয় না, সেইটা এতদিন নিজের অভিজ্ঞতায় মানুষ বুঝে যেত, সেই জন্য তারা রুলস প্রকাশ করেনি, এখন ইলেকশনের মুখে করছে। তো এই কথাগুলো তো একটা যুক্তির কথা আমরা বলেছি, এইভাবেই আমরা বুঝি। আর আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে ঠিক ইলেকশনের মুখে এইগুলো তারা ডিক্লেয়ার করছে। ধরুন যদি কোনো কারণে 2024-এ তারা হেরে যায়, তার মানে তাদের যে সদিচ্ছা উদ্বাস্তুদের ভালো করব, সদিচ্ছা না অনিচ্ছা, এটা কিন্তু এই সমস্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে বোঝা যায়। তবুও কেউ মনে করবেন না যে খুব সরল করলে বোধহয় আমরা অখুশি হব, কারণ আমরা এতদিন বলছি যে এটাতে হবে না। আমরা আবারও বলছি যে খুব সরল যদি করে, মানে এমন কিছু যাতে করে, যদি করে যাতে সব উদ্বাস্তু নাগরিকত্ব হয়ে যাবে, সেটা বিজেপি করেছে বলে আমরা অখুশি হব তা নয়, আমরা অত্যন্ত খুশি হব। আমরা খুশি হব তাতে যাতে উদ্বাস্তুদের সমস্যাটা মেটে। ফলে আমরা আপনাদের মতো আমরাও বসে থাকবো অধীর আগ্রহে, দেখা যাক যদি 10-12 তারিখের মধ্যে রুলসটা প্রকাশিত হয় এবং তাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হয় কিনা। আমরা চাই এমন কিছু হোক যাতে নাগরিকত্ব সমস্যার সমাধান হয়ে যাক। আমাদের যুক্তিতে যেটা আমরা পাচ্ছি না, তবু আমরা সেটাই কামনা করছি। আমরা ও সম্পর্কে রুলস নিয়ে এটুকু কথা বলতে পারি। K-19 নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন না K-19 নাগরিকত্ব দেওয়ার আইন, আমার মনে হয় এই দুটোই এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে এই দুটো কোনোটাই ঠিক না। এইটা ঘটনা K-19, এইটাতে কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পথে কারো নাগরিকত্ব যাওয়ার কোনো পথ নেই। এইটাতে এটা নিয়ে আর আলোচনা করার কোনো কারণ নেই। ফলে যারা বলছেন এটাতে ক্ষতি হবে উদ্বাস্তুদের, সেটা কিন্তু নয়। এখন এইবার তার প্রশ্নটা হলো যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন কিনা। আসলে K-19-এ নাগরিকত্ব হয় না। K-19 বলেছে যে বিনা পাসপোর্টে যারা এসেছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা যদি হন তাহলে তিনি আর অনুপ্রবেশকারী নন, তিনি নাগরিকত্বের জন্য চাইলে আবেদন করতে পারবেন। এইটা এখানে বলেছে, বলে এটা নাগরিকত্ব দেওয়ার আইন না। নাগরিকত্ব দেওয়ার জন্যে আবেদন করার সুযোগটা এই আইনে তৈরি করে দিয়েছে। এইটুকু হচ্ছে এই আইনটা।
ফলে এইটা দেওয়ার আইন বা কেড়ে নেওয়ার আইন এর কোনোটাই ঠিক না। মানে বিজেপি যে বলছে এই আইনে নাগরিকত্ব হবে তা কিন্তু নয়। নাগরিকত্ব কিন্তু 51A, ওই যে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে পথে নাগরিকত্ব পেতে হয়, আর অথবা ওটাতেও হবে এবং 6 ধারাতেও হবে, যেটা ন্যাশনালাইজেশনের মাধ্যমে। এইটাতে শুধু ওই নাগরিকত্বের আবেদন করার যোগ্য করে দেওয়ার একটা আইন, এই K-19 এটা হয়েছে। কেউ কেউ বলছেন 2022 বা 2024 ভিত্তিবর্ষ করা যায় কিনা। দেখুন, ভিত্তিবর্ষ যা কিছু করা যায়, যা কিছু দাবি করা যায়, আসলে আমরা যে দাবি করি না কেন সেই দাবি কিছু যুক্তির উপরে আমাদের দাঁড় করাতে হবে, যেটা দিয়ে আমরা মানুষকে বোঝাবো, সরকারকে বোঝাবো। এইটা একটা বিষয়। কারণ আমরা একেবারে অযৌক্তিক দাবি করলে যারা এই সমস্ত মন্তব্যগুলো দেখছেন, দেখবেন এর মধ্যে কিছু মানুষ বলছেন যে এটা কি, কেউ বলছেন হরিঘোষের গোয়াল, আবার কেউ বলছেন এই বর্ডার কি তুলে দেওয়া হবে, তাহলে যে যখন আসবে সে এখানে এসে ঢুকে পড়বে, এরকম নানান কথা আছে। এবং এই যে কথাগুলো, এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এই কথা যারা বলছেন তাদেরও কথার পেছনে একটা যুক্তি আছে। রাষ্ট্র যখন তখন বেআইনিভাবে মানুষ যাতায়াত করবে, এইটা এখন অবধি রাষ্ট্রের যে ধারণা তাতে কোনো রাষ্ট্র এটাকে অ্যালাউ করে না। তবুও আমরা যে যুক্তির উপরে দাঁড়িয়ে এই আন্দোলন করি, এই দাবি করি, বা গভর্নমেন্টও বিষয়টাকে শোনেন, মানেন খানিকটা, সেটা হলো দেশভাগের যে প্রেক্ষাপট। তারপরে এবারে এখন বলছেন যে 75 বছর হয়ে গেল, আর কতদিন, এবং এটাও যে একেবারে অযৌক্তিক বিষয় তা নয়। তো আসলে একটা জায়গাতে সরকার, আমি চাই বা না চাই, ওপার বাংলায় যারা আছেন তারা চান বা না চান, একটা জায়গাতে এসে তো সরকার দাড়ি টানবে যে এইটাই হয়ে গেল। তো আমাকে যদি আমি এটা নিয়ে যেভাবে আমাকে প্রশ্ন করেছে, তাতে আমার আসলে আমার মনের যে ইচ্ছা, আমি যেটা চাই সেটা হলো যে মানুষগুলি ইতিমধ্যে ওপার বাংলা থেকে এসে পড়েছেন, গোটা পরিবার এসে পড়েছেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, ওপার বাংলায় আর কোনো তার শিকড় নেই। এইসব মানুষগুলির আসা উচিত হয়েছে কিনা এত দেরি করে, কি এই সমস্ত প্রশ্ন আর না তুলে, আমার মনে হয় যারা এসে পড়েছেন তাদের নাগরিকত্ব দিয়ে এইখানে একটা দাড়ি টেনে দেওয়া উচিত। এবং সেটা করতে গেলে কি করা উচিত, কারণ এটা আসছেই, মানুষ তো আসছেই। তো এটা এমন হতে পারে যে দেখুন, 1964 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, 64 সাল মানে মনে করুন কতদিন আগের কথা, সেই সময় কিন্তু ভারত সরকার বর্ডার সিল করে দিয়েছিল, যে বর্ডার থেকে আর কোনো মানুষ এপার ওপার যাবে না, এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন, এই মানুষজন আসছেন বলেই। তো তারপরে তো আন্দোলন করার ফলে সেইটা আবার গভর্নমেন্ট সেটা উইথড্র করেছিলেন। তা আমার মনে হয় এখন এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সেটা হলো যে যারা এসে পড়েছেন তারা তো এপারেই আছেন, একদম বর্ডার সিল করে দিয়ে, একটা সময় পর্যন্ত বর্ডার সিল করে দিয়ে, এবারে যারা এসে পড়েছে তাদের ভারতের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে যা যা করার, তাদের আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি দিয়ে দেওয়া ভালো, দিয়ে সমস্যাটা মিটিয়ে দেওয়া, যে এর পরে আর হবে না। তারপরে এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে আবার বর্ডার খুলে দেওয়া। কিন্তু তারপরে যারা এখানে আসবেন, নিশ্চয়ই আসবেন বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে, আসতে চাইলে আসবেন, দেশের যে নিয়ম আছে পাসপোর্ট করে আসবেন, এসে গভর্নমেন্টকে জানাবেন যে আমি আর ফিরে যাব না, এবং এইভাবে 7 বছর থাকার পর তারা আবেদন করে নাগরিকত্ব অর্জন করবেন। সেটা হিন্দু মুসলমান সবার ক্ষেত্রে যে আইন বরাবর ছিল, এখনও আছে, K-19ও সেটাকে বন্ধ করেনি, সেইটাই অবলম্বন করা উচিত। কিন্তু কথা হলো, এটা কি সরকার মানবেন? তো সরকার কি মানবেন না সেটা পরের কথা। আমি কিন্তু এটা সংগঠক হিসেবে বলছি না,
আমার সংগঠনের সভাপতি হিসেবে বলছি না, এটা আমি আমার একান্ত ব্যক্তিগত কথা বললাম যে এইরকম একটা দাবিতে আন্দোলন করলে তাতে সেইটাই সব থেকে সর্বোত্তম হয় বলে আমার মনে হয়। দেখা যাক, আমরা তো 20 মার্চ একটা কনভেনশন ডেকেছি, এই বিষয়গুলোই সেখানে আমরা আলোচনা করব। সেখানে কিন্তু আসতে হবে, যাদের সমস্যা তারা যদি না আসেন তাহলে কিন্তু একরকমের ডিসিশন হবে। আর যারা সমস্যার মধ্যে আছেন তারা যদি এসে এই দাবিগুলো করেন, আবেদনগুলো করেন, আলোচনায় অংশ নেন, তাহলে কিন্তু এইসব বিষয়গুলো হয়তো আলোচনার মধ্যে আসবে এবং একটা সিদ্ধান্ত হবে। অনেকে বলছেন যারা জমি কিনেছেন, আসা যাওয়া করেন, প্রয়োজনে যেতে হয়েছে, তাদের আসলে কোন সময়টা ধরবে যে আমরা শেষ এসেছি। আসলে আমি যেটা বুঝি যুক্তি দিয়ে সেটা হলো এই, ধরুন অনেকে পাসপোর্ট করে এসেছেন, ভোটার কার্ড করেছেন, চলে গেছেন, আবার এসেছেন পাসপোর্ট করে, এবার রেশন কার্ড করেছেন, চলে গেছেন, ইত্যাদি ইত্যাদি যা হয়েছে। আইন অনুযায়ী কিন্তু আমার ধারণা ধরবে লাস্ট যেবার আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এসেছেন, মানে বাংলাদেশের পাসপোর্ট আপনার কাছে, মানে আপনি বাংলাদেশি। ফলে কতদিন পর্যন্ত আপনার কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিল, আপনি বাংলাদেশি মানুষ, সেটা কিন্তু এখানকার সরকার কাগজপত্র খোঁজাখুঁজি করে ওই টালি করে যেটা বেরোবে, শেষ যেবার আপনি ভারতে চলে এসেছেন আর যাননি। ফলে এইটাই হয়তো তার ভারতে আসার তারিখ হিসেবে বিবেচিত হবে। আধার কার্ড নিষ্ক্রিয় সক্রিয় ব্যাপার নিয়ে যে ব্যাপারটা হয়েছে, দেখুন আমি কেন, অফিস আদালতের ব্যাপার যারা বোঝেন, একটা চিঠি, একটা সরকারি চিঠি আপনার কাছে এসেছে যে আমরা আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। অ্যাক্টিভেট করার জন্য কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে। আপনি সামনে ইলেকশন হয়ে হট্টগোল হয়েছে, ওরা ভেতরে ভেতরে ওই নিষ্ক্রিয়টা সক্রিয় করে দিয়েছে, আপনাকে কিছু জানালো না, অফিসিয়ালি কিছু জানালো না। এইটা কিন্তু আপনার কাছে ডকুমেন্টটা রইল, কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়ার ডকুমেন্টটা, মানে এই নোটিশটা আপনার রয়ে গেল। আজকে ভেতরে ভেতরে ওরা সক্রিয় করেছে, কালকে আবার নিষ্ক্রিয় করে দেবে, এই সমস্যাটা কিন্তু থেকে গেল। এইটা যদি উইথড্র করতো ওরা, আরেকটা চিঠিতে বলতো যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আমাদের ভুল হয়েছে, তাহলে একরকম হতো। যদি অন্তত একটা মেসেজ পাঠাতো তাহলে একরকম হতো, কিন্তু কিছু না করে এইভাবে সক্রিয় করে দেওয়া, এই বিষয়টা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। যে ইলেকশন মিটে গেলে হয়তো এইটা আবার সেই একই সমস্যা ঘাড়ে চেপে গেল। তো এই জন্যে এই প্রশ্নে বলবো নিশ্চিন্ত হওয়ার মতো কিছু কিন্তু ঘটেনি। এইটা একটা চালাকি, এবং এইগুলো দেখেই আসলে বিজেপির উপরে আমরা সবাইকে আস্থা না রাখার পরামর্শ দিচ্ছি। আমি একটা ভিডিও করে বলেছিলাম যে ঠাকুরনগরে কিছু মানুষ ওই ভোটার কার্ড বাতিল করার চিঠি পেয়েছেন। মানে ভোটার কার্ড বাতিল করার চিঠিতে পরিষ্কার লিখেছে যে যে কোনোভাবে হোক আপনি, আপনার নাম ভোটার তালিকায় উঠেছে, তো আপনি 27 তারিখ, মানে এই যে 2-3 দিন পার হয়ে গেছে, 20 তারিখে নোটিশটা ইস্যু করেছে, বলেছে 27 তারিখের মধ্যে আপনি এসে কাগজপত্র নিয়ে আসুন, না হলে ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দেওয়া হবে। তো ন্যাশনালি ভোটার তালিকায় নাম কেটে বাদ দেওয়ার কথা বললে, ওইটাকে যদি চালু রাখতে হয় তাহলে আপনাকে একটা মাত্র ডকুমেন্ট লাগবে, সেটা হলো আপনি নাগরিক কিনা, আপনার নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে সেখানে যেতে হবে। আর এইটা তো খুব কঠিন, এবং আমরা যেটুকু খবর পেয়েছি সবটা আমরা কিন্তু জানি না। কয়েকজনের সাথে যেটা যোগাযোগ করা সম্ভব হয়েছে তাতে আমরা দেখেছি যে সেই সমস্ত লোক নোটিশ পেয়েছেন যারা হয়তো 25 বছর বয়সে ভোটার হয়েছেন, 30 বছর বয়সে ভোটার হয়েছেন, 40 বছর বয়সে ভোটার হয়েছেন, ভোটার হয়তো হয়েছেন 20 বছর আগে, মানে এখন তার বয়স 60 বছর, এখন তার বছর 60 বছর, 20 বছর আগে তিনি ভোটার হয়েছেন, মানে 40 বছর বয়সে ভোটার হয়েছেন। এইটে কিন্তু এই বিজেপি গভর্নমেন্ট, তার ইলেকশন কমিশন, তারা এইটা টালি করেছে যে 18 বছরে ভোটার হওয়ার কথা, এই ব্যক্তি যখন 40 বছর বয়সে ভোটার হয়েছেন, তার মানে তিনি বাইরে থেকে এসে, বাংলাদেশ থেকে তারা এসে ভোটার হয়েছেন।
এই রকম লোকজনকেই নোটিশ দিয়েছে। ফলে আপনারা বুঝতে পারছেন যে বিজেপি যদি উদ্বাস্তুদের ভালো করার চিন্তা তাদের থাকতো, তাহলে তাদের এই ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো তারা এইভাবে খুঁজে খুঁজে বের করতো না। এর আগের কোনো গভর্নমেন্ট করেনি, কংগ্রেস গভর্নমেন্ট তো করেইনি। ফলে এই গভর্নমেন্টের যে উদ্দেশ্য, মোটিভ যেটা, এটা একেবারেই ভালো মনে হচ্ছে না। আর তবু আমরা আর মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রশ্ন যে কার-19 রুলস বেরোবে। ফলে আর অত ভবিষ্যৎবাণী করতে না গিয়ে আমরা রুলসটা দেখেই আমরা আলাপ আলোচনা করব। আজকে আমরা এই কথাগুলো বলে শেষ করছি এবং আপনাদের বলবো যে আমরা এই যে আলোচনাটা করেছিলাম এই পর্বে, এই 6ষ্ঠ পর্বে আমরা এই আলোচনাটা শেষ করছি। এরপরে আমরা দেখব আপনারা যে সমস্ত প্রশ্নগুলো উত্থাপন করেছেন, যে সমস্ত কমেন্ট করেছেন, টেলিফোনে যেগুলো বলবেন, সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে যদি মনে হয় যে এটা একটা সাধারণ সমস্যা বলে উঠে আসছে, তাহলে আমরা সেটা নিয়ে আবার কথাবার্তা বলবো। আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।